মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে সরকার। আজই চিঠি দেয়া হতে পারে ভারতকে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, চলছে সব ধরনের যানবাহন। নাশকতার চেষ্টা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি হয় ভয়াবহ, মন্তব্য রিজভীর। গণমানুষের দল নয় সম্পদ লুটকারীরা। দেশে মোট ভোটার 12,76,95,183 জন। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে কোনো নির্দেশনা পায়নি ইসি। আনসারের জন্য 17,000 শর্টগান কিনছে সরকার। নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা বিবেচনায় বডি ক্যাম্প পাবে পুলিশ। পল্লবীর যুবদল নেতার দাফন সম্পূর্ণ। ময়নাতদন্তে মিলেছে 18টি গুলির চিহ্ন। রাজধানীতে 10 মাসে 198 খুন বলছে ডিএমপি। এবং এএফসি এশিয়ান কাপ বাছাই রাতে ঢাকায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভারত। জয় দিয়ে বছর শেষ করতে চায় হামজারা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। জানান, ইন্টারপোলের মাধ্যমে পলাতক 2 আসামিকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। আর কোনো প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে আহত ও শহীদ পরিবারকে দেয়া হবে তা নির্ধারণ করবে সরকার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। We have ordered that accused Sheikh Hasina be found guilty on 3 counts. সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার রায়ের পর অনেকটা নির্ভর ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রায় প্রদানকারী বিচারকের প্যানেলও এজলাস বসেনি মঙ্গলবার। প্রসিকিউটর গাজী MH তামিম সাংবাদিকদের বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন। এবং যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে। এটা ইন্টারপোলের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনা ও কামালের গ্রেফতারি ও সাজা পরোয়ানা পাঠানো হবে। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান এই প্রসিকিউটর। যে 2 জন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব। কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তার নির্ধারণ করবে সরকার। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে দিতে দিল্লিকে আজই চিঠি লিখতে পারে ঢাকা। তবে রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যদিও শেখ হাসিনাকে ফেরতে চেয়ে আগে দেওয়া চিঠির বিষয়ে নীরবই থেকেছে ভারত। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং কামালকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ দেয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির অধীনেই তাকে ফেরত চাওয়া হবে। চুক্তিতে কোনো ফাঁকফোকর থাকলে আইন মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানান তিনি। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ নিয়ে চলছে জল্পনা কল্পনা। সোমবার মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই শহীদ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল। দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় শেখ হাসিনা 4,34,00,000 টাকা এবং আসাদুজ্জামান খান কামাল দেখান 10 কোটি টাকার বেশি সম্পদ। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে তাদের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত ও তা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীদের দেয়ার নির্দেশ দেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। ট্রাইব্যুনালের এই আদেশের পর সবার কৌতূহল, কি পরিমাণ সম্পদ আছে শেখ হাসিনা ও কামালের। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে হলফনামায় স্থাবর ও অস্থাবর 4,34,00,000 টাকা সম্পদ থাকার কথা জানান শেখ হাসিনা। নগদ অর্থ 28,500 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2,39,00,000 টাকা, সঞ্চয়পত্র ও এফডিআরে দেখানো হয় 80 লাখ টাকা। এছাড়া ঢাকার পূর্বাচলে 34,76,000 টাকার প্লট, 6,78,000 টাকার জমি এবং গাড়ি, অলংকার, আসবাবপত্র সহ 67,65,000 টাকা দেখান তিনি। শেখ হাসিনার সম্পদ রয়েছে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, গাজীপুর ও রংপুরে। তবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে আরও অর্থ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে দুদকে। সাজাপ্রাপ্ত আরেক আসামি আসাদুজ্জামান খান কামালেরও নামে বেনামে রয়েছে বহু সম্পদ। দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় তার সম্পদের পরিমাণ 10 কোটি টাকার বেশি। নগদ 84 লাখ টাকা, ব্যাংক ও ব্যবসায় 2,57,00,000, জমি বাবদ 2,62,00,000 এবং স্থায়ী আমানত, গাড়ি ও আসবাবপত্র সহ দেখান 3,99,00,000 টাকা। নির্বাচনী হলফনামার বাইরে ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদের বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউনের প্রভাব নেই কোথাও। সড়কে চলছে সব ধরনের যানবাহন, চলছে দূরপাল্লার পরিবহনও। এদিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব দেখা যায়নি গোপালগঞ্জে। এ জেলায় সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। আমরা যে সাধারণ মানুষ, আমরা শাটডাউন বুঝি না কিছু না, আমরা দিন আনি দিন খেয়ে আমাদের চলবে, সবকিছু চলমান থাকবে। লকডাউন হচ্ছে না, দেখতেছি তো না, আমরা দেখতেছি না এখন, কোনো গোলমালও দেখতেছি না, কারোর গ্যাঞ্জাম ভাষা তো দেখতেছি না কোথাও। টাঙ্গাইলে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, নির্বিঘ্নে তো গাড়ি ঘোড়া চালাই, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনা মোতায়েন আছে, পুলিশ আছে, আমরা ভালোভাবে চলতে পারতেছি, কোনো সমস্যা নেই। এদিকে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি শরীয়তপুরে। সড়কে যান চলাচল সহ স্বাভাবিক রয়েছে জেলার সার্বিক পরিস্থিতি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রী উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। আইন শৃঙ্খলা অবনতি না হয় সেই জন্য যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আইনের আওতায় নয়, ওই ধরনের কোনো পরিস্থিতি এখনো এখানে বিরাজমান না। এদিকে মঙ্গলবার সকাল থেকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়াতেও স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, শাটডাউনের প্রভাব পড়েনি জনজীবনে। এছাড়া মহাসড়কগুলোতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তল্লাশি সহ সড়কে জোরদার করা হয়েছে টহল। এদিকে মানিকগঞ্জে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি সহ কড়া নজরদারি চালানো হচ্ছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ব্রিফ করছে প্রেস সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা বলছেন তারা অনেকে
শিক্ষিত লোক, আমাদের সোসাইটির খুব এলিট লোক, অনেকে মিষ্টি, যেমন ধরেন যাদের এক্সিকিউট করা হলো আইসিটিতে তাদের অনেকে দেখা যাচ্ছে যে তাদের এক্সিকিউট করা হচ্ছে পাশে জাস্ট আমি যে রিপোর্ট করতে গিয়েছি যে দেখি যে সবাই মিষ্টি খাচ্ছেন, কতটা একটা কদর্য একটা বিষয়। এই জন্য এক্সিকিউট হচ্ছে, তার ফ্যামিলি মাইক্রোবাসে ভিতরে যাচ্ছে, সেটাকে আবার থুতু দেওয়া হচ্ছে এবং ওইটাকে আবার কদর্যভাবে সেটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে মিষ্টি খেয়ে। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটা যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেইটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো, কিন্তু আরো ডিপে আমাদের যাওয়া উচিত ছিল। আমাদের গ্রামগুলোতে, আমি যেহেতু গ্রামের থেকে এসেছি, গ্রামে আমি দেখেছি মানে যারা বিএনপি করে, যারা জামাত করে, যারা অন্য পার্টি, তার চাকরি পাবে না, তাকে একের পর এক কেস দেওয়া হবে, তার কোনো মিনিমাম হিউম্যান রাইটস নাই। কি একটা ভয়াবহ সময়। আমি এই বইটায় এগুলো উনি কিছু কিছু লিখেছেন। উনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, মানে ভয়াবহ একটা সেই সময় একটা আমরা শুনছিলাম যে ইনি ডিসঅ্যাপিয়ার হয়েছে কিন্তু উনি এটা খুব অতটা টাচ করেন নাই, যেটা আরো আমার মনে হয় যে আসা উচিত ছিল। হয়তোবা উনি যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই বইটা আবার রিভিজিট করতেন। দর্শক, এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা চলে যাচ্ছি সেখানে। ছিল আমার সাথে যারা বিদেশি অ্যাম্বাসেডরগণ দেখা করতেন এক্সপাট্রিয়েট ভোটিং, তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি সব ধরনের দুঃসাহস হিসাবে অভিহিত করতে। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা, হাইব্রিড, বুথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো এন্ড, যেটাকে বলে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো এন্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে, আর এখানে যতগুলো দেশে প্রবাসী থাকেন ততগুলো এখানে। দর্শক, ব্রিফ করছিলেন প্রধান নির্বাচন কমিশনার, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এদিকে শেখ হাসিনার রায় পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত আছে জানিয়ে তিনি বলেন, কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রোডিগার লুৎজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি। রাষ্ট্রদূত রায় পরবর্তী পরিস্থিতি জানতে চাইলে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, দেশে অপরাধ নিয়ন্ত্রণে আছে, মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা বিগত 15 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছিল না। এছাড়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেখছেন সংবাদ সন্ধ্যা। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি হয় ভয়াবহ, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জুলুম, নির্যাতন ও হত্যাকাণ্ড সহ নানা অপরাধের কারণেই আল্লাহর পক্ষ থেকে হাসিনার পতন হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ায় আমরা বিএনপি পরিবার আয়োজিত কর্মসূচিতে এ কথা বলেন রিজভী। তিনি আরো বলেন, রাতে নির্বাচন করতে 3000 কোটি টাকা পেয়েছিল হাসিনার পালিত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার প্যাসকেল গ্র্যাটেনহোয়েলস সৌজন্য সাক্ষাতে এলে এই কথা জানান তিনি। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। এই কারণে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশে মোট ভোটার 12,76,95,183 জন। মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। জানান, এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও বাদ পড়েছে আম জনগণ পার্টি। গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না পাওয়ার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন তামিম মাহবুব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার রয়েছে 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,042 জন আর 1,234 জন তৃতীয় লিঙ্গের ভোটার। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। আমি তাদের সংখ্যাটা বলি, 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042 আর হিজরা তৃতীয় লিঙ্গ 1,234। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়েও কথা বলেন তিনি। জানান, পত্রিকায় বিজ্ঞপ্তির পর কোনো আপত্তি না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে কমিশন। আর আপত্তি থাকায় বাদ পড়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি কমিশন। অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের আগে আনসারের জন্য 17,000 শটগান কিনতে যাচ্ছে সরকার। তুরস্ক থেকে আমদানি করতে প্রতিটি শটগানের দাম পড়বে 20,893 টাকা। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা জানান, শটগান পুরনো হয়ে যাওয়ায় নতুন করে কেনা হচ্ছে। এ সময় ঝুঁকিপূর্ণ এলাকাতে ব্যবহারে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনা হবে। জানান, চাহিদা থাকায় 1 কোটি ই পাসপোর্ট বই কেনার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার শরীরে 18টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। বাদাসর পল্লবী শাহী ঈদগাহ মাঠে হয় তার জানাজা। এতে অংশ নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, নির্বাচন সামনে রেখে অরাজকতার চেষ্টা করছে একটি মহল। এ সময় 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী। হাসান আল মাহমুদের রিপোর্ট। রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড যেন হার মানায় সিনেমার দৃশ্যকেও। প্রকাশ্যে গুলি করে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে সবার সামনে দিয়ে নিরাপদে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মাত্র কয়েক সেকেন্ডেই শেষ করা হয় কিলিং মিশন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে।
ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা যায় খুব কাছে থেকে একে একে 18টি গুলি করা হয় নিহত গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে, আর এতেই নিভে যায় তার জীবন প্রদীপ। সিসিটিভি ফুটেজে দেখা যায় গোলাম কিবরিয়া অবস্থান করছিলেন একটি হার্ডওয়্যারের দোকানে, আর দোকানের বাহিরে আগে থেকেই অপেক্ষা করছিল সন্ত্রাসীরা। একজনের গায়ে ছিল পাঞ্জাবি, দুজনের পরনে ছিল টি শার্ট, তাদের মাথায় ছিল হেলমেট আর মুখে মুখোশ। মঙ্গলবার বাদ আসর নিহত কিবরিয়ার জানাজায় ঢল নামে মানুষের। অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, বিএনপি, যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রাজনৈতিক জীবনের এ অধ্যায়ে এসে এমন নির্মম হত্যার শিকার হবেন তা কল্পনায়ও ছিল না বলে জানান স্বজনরা। আমরা চিন্তা করে নাই যে এরকম একটা অবস্থায় ওনার উপরে এরকম কেউ আক্রমণ করতে পারে। আমরা সবাই হতভম্ব, বিস্মিত। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অংশ হিসেবে এমন হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি উপস্থিত বক্তাদের। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সরাসরি জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে অবশ্যই অতিরিক্ত গ্রেফতার করতে হবে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচন ঘনিয়ে আসা একটি মহল হত্যাকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যারা ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্রকে আবারও নস্যাৎ করতে চায়, তাদের সেই একটি কুচক্রী মহল এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা হচ্ছে বলে জানান ডিএমপির মুখপাত্র। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এমন গুপ্ত হত্যা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হচ্ছে বলেও দাবি তার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে গেল 10 মাসে 198টি হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ডিএমপি। তবে এই সংখ্যা উদ্বেগজনক নয় বলে জানান উপকমিশনার তালিবুর রহমান। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানান, গেল 10 মাসে শুধু রাজধানীতে গড়ে 20টির মতো হত্যাকাণ্ড হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। রাজনৈতিক সহিংসতা সহ পূর্ব শত্রুতার জেরে এইসব হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তালিবুর রহমান বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।